সেটি ছিল গত ক্লাসের ডিসকাশন। আজকে আমরা সেখান থেকে আগাই। তো আমাদের আজকে আরেকটা ডিফিনিশন দেখবো আমরা। সেটা হচ্ছে যে গতদিন তো দেখেছিলাম কলামের ইনিশিয়াল ইমপারফেকশন তাহলে কি হয়। আজকে দেখবো প্রথমত লোড ইসেন্ট্রিসিটি। লোড ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে যে এই অ্যাক্সিয়াল লোডটা যদি কলামে কনসেন্ট্রিক ভাবে না দিয়ে একটু অফ সেন্টার দেওয়া হয়, সেন্টার থেকে একটু দূরে যদি দেওয়া হয় তাহলে কি হবে। অর্থাৎ একটু আঁকার চেষ্টা করি। কলামটা তো এরকম তো। যেটা বলতে চাচ্ছি তা হলো যে কলামের উপর লোড পড়াচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স পি, পাল্টা এদিকে পি আসবে, কিন্তু এই ফোর্সটা কলামের সেন্টার দিয়ে যাচ্ছে, যাচ্ছে সেন্টার থেকে একটু দূরে। কি দূরত্বে? এটাকে বলা হচ্ছে ইসেন্ট্রিসিটি, লোড ইসেন্ট্রিসিটি। তার ফলে হবে কি, এন মোমেন্ট আসবে। এখানে কত এন মোমেন্ট হবে? পি ইন্টু ই। পি ইন্টু ই। গুড। আচ্ছা, কাজে এন মোমেন্টের এফেক্ট বা লোড ইসেন্ট্রিসিটি এফেক্ট সেটা দেখতে যাচ্ছি কি হবে। আমাদের এটা আহ, গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যদি আম, কি বলে কলামে অ্যাক্সিয়াল ফোর্স যদি কখনো আহ, একদম পারফেক্টলি স্ট্রেট তার সেন্টার দিয়ে যাওয়া অলমোস্ট ইম্পসিবল। একটু ইসেন্ট্রিসিটি থাকবেই, কিছু না কিছু হলো। কাজেই অয়েলার যে এরকম একদম পারফেক্টলি স্ট্রেট কলাম এবং কনসেন্ট্রিক ফোর্স দিয়ে কাজ করেছিলেন, সেই জন্যই ওনার কনক্লুশনটা একটু ইমপ্র্যাকটিক্যাল মতো হয়েছিল। তো সেটা না করে আমরা গতদিন দেখলাম কলামটা যদি বেঁকা হয় তাহলে কি হবে। আর আজকে আহ, দেখতে চাচ্ছি কলামটা স্ট্রেটে আছে কিন্তু লোডটা পড়েছে একটু অফ সেন্টার, সেন্টার থেকে একটু দূরে। তো এটা নিচে এভাবে করলাম এই কারণে যে এই রকম লোড দেওয়ার ফলে কলামটা বেঁকবে এরকম, এরকম যার ফলে ডিফ্লেকশনটা উপর দিকে হবে, পজিটিভ হবে। এই জন্যই এই সাপোর্টটাও চেঞ্জ করে দিয়েছি, লোডটা নিচে দিয়ে দিলাম এরকম। আচ্ছা, এখন যদি আমরা একটা এক্স দূরত্বে একটা সেকশন চিন্তা করি, এরকম একটা সেকশন এক্স দূরত্বে, তো এখানে লোডটা পড়ছে সেন্টার থেকে পি দূরত্বে। আমাদের এখানে ডিফ্লেকশন হয়েছে পি। তো ফোর্স পি, যেটা কাউন্টার একটা ফোর্স উল্টা দিকে হবে পি। এখানে একটা মোমেন্ট লাগবে তাই না? সেই মোমেন্টটা কত হবে? পি ইন্টু ভি। আহ একটু চিন্তা করে বলো। পি ইন্টু ভি। ই প্লাস ভি। ই প্লাস ভি। গুড। তো এবার তো সেন্টার দিয়ে যাচ্ছে না আমাদের ফোর্স, তাই না? সেন্টার, পুরাটা। হ্যাঁ, কাজে ই প্লাস ভি হচ্ছে এবারে মোমেন্ট। ঠিক আছে, কাজে বেনি মোমেন্ট এবারে বলি মাইনাস ই প্লাস ভি। মাইনাস দিলাম এই কারণে যে এটা আগে বলেছিলাম যে এটা নেগেটিভ বেনি মোমেন্ট, অর্থাৎ হগিং শেপ। হগিং শেপ মানে হচ্ছে যে স্যাড ফেস।
এটা সাইড ফেস, এরকম জায়গায় সাইড ফেস হয়ে যায়, সাইড ফেস চিহ্ন, এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, এখন আমাদের বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন কি বের করেছে মোমেন্ট ক্যাপাসিটি রিলেশনশিপ থেকে? M is equal to EI d square V by dx square. থ্যাংক ইউ। ইআই ডি স্কোয়ার ভি ডিএক্স, এটা হচ্ছে এটা। এখন পিভিটাকে বাম পাশে নিয়ে আসি, প্লাস পিভি এখানে আনলাম, তার ডান পাশে থাকবে খালি মাইনাস পি ইন্টু ই। আগের মতোই, খালি আগে একদম ইনিশিয়ালি জিরো ছিল, এখন মাইনাস পি ইন্টু ই আসছে। তো এটা সলিউশন আগের মতোই হবে। ভি লিখছি আগের মতোই। আহ, আচ্ছা, এটাকে ইয়ে দিয়ে ভাগ করে দিই, কি বলে, ইআই দিয়ে ভাগ করে দিই। ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার প্লাস পি বাই এ, পি বাই এ মানে আমরা লিখছিলাম ল্যামডা স্কোয়ার। ডান পাশে থাকবে তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু ই। তাহলে যেটা বলছিলাম যে সলিউশন আসবে কস, সি ওয়ান লাগবে একটা, কস ল্যামডা এক্স, সামনে সি ওয়ান দেই, প্লাস সি টু ইন্টু সাইন ল্যামডা এক্স। এটা তো আমাদের জেনারেল সলিউশন ছিল সবসময়। তার সঙ্গে এবার পার্টিকুলার সলিউশনটা খুবই ইজি হবে, খুবই ইজি। বলছি আমি শুধু মাইনাস ই লিখে দিই। মাইনাস ই কেমন হচ্ছে দেখো, ভি এর বদলে যদি মাইনাস ই বসাই, এই সেকেন্ড টার্মটা হয়ে যায় ল্যামডা স্কোয়ার ই মাইনাস ল্যামডা স্কোয়ার ই, হ্যাঁ, যেটা ডান পাশের সঙ্গে মিলে যায়। আর ভি এর বদলে যদি এখানে বসাই, ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার কত হয়? ভি এর ভ্যালু যদি ই হয়, ভি এর ভ্যালু যদি ই হয়, তাহলে ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার কি হবে? হুম, ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার মানে কি? স্যার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ই কে একবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? জিরো হয়, জিরো। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে জিরো, ডিফারেন্স করলে আবার জিরোই হবে। তো এই বাচ্চাদের জিনিস যদি তোমরা পুরো কেউ যদি না পারো, মুশকিলের কথা। ক্যালকুলাস ওই ম্যাথ ফোর টোর করে হুলস্থুল অবস্থা, কিন্তু এই সমস্ত প্রশ্নে আচ্ছা, যাই হোক, এই হলো আমার সলিউশন। sin cos lambda x প্লাস c2 sin lambda x মাইনাস ই এজ এ সলিউশন। তাহলে এখানে যদি বাউন্ডারি কন্ডিশন বসাই, ভি জিরো আসবে কস জিরো মানে ওয়ান, তার মানে সি ওয়ান, সাইন জিরো মানে জিরো, মানে নাই কিছু, সি ওয়ান টোটালটা আসবে ঠিকই মাইনাস ই, সেটা ইকুয়াল টু জিরো, বিকজ ভি জিরো মানে হচ্ছে এখানে ডিফ্লেকশন জিরো কম্পাউন্ড। তাহলে সি ওয়ান পেয়ে যাবো ই, ইয়েস, পাইলাম সি ওয়ান ই। এখন দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন যদি বসাই,
ভিএল যদি বসাই, ভিএল এখানে সি1 এর বদলে ই বসাই, কস ল্যামডা এল, পরেরটাতে সি2 সাইন ল্যামডা এল, থার্ড টার্মে ই ঠিকই আছে, সেটা ইকুয়াল টু জিরো। ইয়েস, ভিএল মানে হচ্ছে এই ডিফ্লেকশনটা, এটাও জিরো। সেখান থেকে আমাদের সি2 চলে আসবে, সি2 ই মাইনাস ল্যামডা এল বাই সাইন ল্যামডা এল। হ্যাঁ, 1 মাইনাস কস ল্যামডা এল ডিভাইড বাই সাইন ল্যামডা এল। তো এটাকে ত্রিকোণমিতি ইউজ করে লেখা যায়, সি1 কে লেখা যায় ত্রিকোণমিতি ইউজ করলে ই tan ল্যামডা এল বাই 2। 1 মাইনাস কসে হয় 2 সাইন স্কোয়ার বাই 2, আর সাইনে হয় ফর্মুলা পড়বেন সাইন। সাইন এবং কস, এইটা হবে। আচ্ছা, দেখালাম একটু যে আম, কিভাবে জিনিসটা ফর্মুলেশন, অত কঠিন না, তোমাদের পরীক্ষায় ফর্মুলেশন দিব না, কাজে কনক্লুশন গুলো নিয়ে অঙ্ক দেওয়া হবে, সেটাই যা লিখলাম সেটা আবার দেখাই। এই যে সি1 আসলো ই, সি2 আসলো এটা আসলো, তখন আমরা সলিউশন বসাই দিতে পারি। সি1 এবং সি2 ভ্যালুটা বসাই দিই, সি1 ই, সি2 হচ্ছে ই tan ল্যামডা এল বাই 2, এই দুটো বসাই দিলে সলিউশন চলে আসে সেটা, ডিএক্স এটা এত। এখন ইন্টারেস্টেড হচ্ছে যে মধ্যবিন্দুতে ডিফ্লেকশন করতেছে, অর্থাৎ ভি এল বাই 2, এটা কত? বসাই এখানে, ই, মানে ডিফ্লেকশন তো ম্যাক্সিমাম হবে না? হ্যাঁ ম্যাক্সিমাম হবে মাঝখানে ডিফ্লেকশনটা, ওইটাই জানতে চাচ্ছি যে কত হবে। কস ল্যামডা এল বাই 2 মানে এক্স এর ভ্যালু এল বাই 2 বসাচ্ছি, -1 প্লাস tan ল্যামডা এল বাই 2 ইন্টু সাইন ল্যামডা এল বাই 2। tan সাইন, আচ্ছা যাই হোক, এগুলো করে ত্রিকোণমিতি করে টোরে আমরা যেখানে আসবো, সেটা হচ্ছে এই sec ল্যামডা এল বাই 2 -1, যেটা দেখলাম ওইটাই লিখে sec ল্যামডা এল বাই। sec মানে কি? 1/cos। 1 বাই cos। এটা কি একের চেয়ে বড় না ছোট? সে একের থেকে বড়। একের চেয়ে বড় কেমনে বুঝলাম? স্যার মানে cos থিটার মান তো 0 থেকে 1 হয়, এটা এটা উল্টো মানটার জন্য। রাইট রাইট, কসের মান অ্যাকচুয়ালি -1 থেকে 1 হয়, হ্যাঁ। তাই এটাকে উল্টাই দিলে জিরো হতে পারে, না সরি, জিরো তো হবে না, 1 এর উল্টা করলে তো 1ই হয়, আর জিরো উল্টা করলে ইনফিনিটি হয়। বলতো এটা বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত কিন্তু যেতে পারে। এই যে ভিএল বাই 2 যেটা বলছি মধ্যবিন্দু ডিফ্লেকশন, হ্যাঁ, সেটা সেক দিয়ে যেহেতু আছে, সেই ভ্যালুটা 1 থেকে শুরু হবে, সেক 1 - 1 করতে কিন্তু জিরো হবে, তাই না? এই যে এই ফাংশন যেটা আছে, এই সেক এটা যদি 1 হয় কোনো কারণে, তাহলে 1 - 1 জিরো হয়ে যাবে, এবং এটা বাড়তে 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 ইনফিনিটি পৌঁছে যাবে, কাজে ডিফ্লেকশনও বাড়তে 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 ইনফিনিটি, বিকজ এটা আমরা ডিফ্লেকশন ভ্যালু লিখছি। ডিফ্লেকশন আর কিছু না, ই ইন্টু সেক -1।
সেকেন্ড ভ্যালু যখন সর্বনিম্ন 1 যখন হবে তখন ডিফ্লেকশন হয়ে যাবে 1, আর সর্বোচ্চ যখন ইনফিনিটি হবে তখন ডিফ্লেকশন হয়ে যাবে। তো আমাদের গ্রাফটা আঁকার চেষ্টা করছি, VL/2 আবার লিখছি। আচ্ছা, এখানে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি ল্যামডা, লিখে যাচ্ছে ল্যামডা L/2। ল্যামডা L/2 কি আবার লিখি আর কি, ল্যামডা L/2। ল্যামডাটা হচ্ছে স্কোয়ার রুট অফ P/EI ইন্টু L/2। আচ্ছা, এখন আমাদের ইআই কে একটু রিঅ্যারেঞ্জ করছি। আমাদের প্রি ক্রিটিক্যাল যেটা পয়লা বের করেছিলেন একদম শুরুর দিকে বলছিলাম, সেটা ছিল কত ছিল? হুম, কত ছিল এটা? স্যার π² n²। π² n² তো 1 ধরছিলাম, π²EI/L²। তোমাদের SM ল্যাব কোথায় আছে এখন? স্যার 9 নাম্বারটা করাইছে কতদিন? হুম, কে টিচার? জি স্যার। টিচার কে SM ল্যাবে? স্যার আমাদের তানজিলা ম্যাম ল্যাব নিচ্ছে। আচ্ছা, 8-এর পরে 9 হয়ে গেছে, তো তাহলে একটা বাকি আছে। আহ, তোমার তো এ সেকশন, তাই তো? না স্যার, আমরা বি সেকশন। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অভিজিৎ বি সেকশন, আমি তো ভাবছিলাম যে রোল 17। আচ্ছা, এ সেকশনের কি অবস্থা? স্যার A1-এ 10 নাম্বারটা করানো হয়েছে লাস্ট উইক। আচ্ছা, কে টিচার? উজ্জ্বল স্যার। আচ্ছা, 10 নম্বর হয়ে গেছে, তার মানে শেষ, তাই তো? জি তো বাকি 3 সপ্তাহ কি করবা? স্যার, এই যে প্রজেক্ট দিছে, তো প্রজেক্টের কাজ আর কি শুরু করে দিয়েছি। মানে লাস্ট উইকে আমাদের প্রজেক্টটাও করানো হয়েছে, ওটার জন্য স্যার বলছে একটু মানে সময় নিয়ে তোমরা করো। খুব ভালো। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। আমি একটু, হ্যাঁ, একটু কি বলবো না, করেন থিওরির সাথে তো কোনো যোগাযোগ নাই, থিওরি আগে এক্সপ্লেন করা ফেলছে। থিওরি আমরা পিছায় আছি এখন। A2 তে এখনো পর্যন্ত মানে এক্সপেরিমেন্ট 7 পর্যন্ত করানো হয়েছে, আর বাকি কোন এখনো 3টা ক্লাসে? আছে। A2 স্যার, সেকশন ইউটিউবে? এ। জি স্যার। কোন টিচার? স্যার আমাদের হচ্ছে সাদমান সাকিব স্যার নিচ্ছেন আর কি। আচ্ছা, উনি আপনার থেকে আরেক সেকশনে শুনলাম উনি 7 ছিল, আহ, তারপরে একই দিনে 9 এবং 10 করাইছেন। হ্যাঁ, 8 বাকি রেখে। যাই হোক, ঠিক আছে। আমি আমার অভিযোগ একটাই যে থিওরিতে পিছিয়ে আছি, তো থিওরি না বুঝে এক্সপেরিমেন্ট করানোটা একটা টেকনিশিয়ান মতো হয়ে যায়, বুঝছো? মানে তোমরা ল্যাব করছো ঠিকই আছে, আহ, বা মিস্ত্রি মতো হয়ে যায় আর কি। করলা কি, কি করছো দেখছো, কেন করছো জানো না। আহ, তো এখন থিওরি আগে জানলে ল্যাবটা করতে ভালো হয়, বুঝে বুঝে করা যায়। করে ফেললাম বিকজ লাভ নাই। এনিওয়ে, তো তোমরা যারা যারা এক্সপেরিয়েন্স 10 করে ফেলেছো, তারা তো খুব ভালো জানো পাই স্কোয়ার তো বহুবার করতে থাকি। আচ্ছা, তাহলে ইআই এর বদলে আমরা কি লিখতে পারি? পি ক্রিটিক্যাল L² ওভার পাই স্কোয়ার। আচ্ছা, এই যে আমাদের P/EI টা আছে, যে P/EI, এটা স্কোয়ার রুট বলতে যাচ্ছি। তাহলে পি এর নিচে দিব পি ক্রিটিক্যাল L², আর পাই স্কোয়ারটা উপরে উঠে নিই, স্কোয়ার রুট, যেহেতু স্কোয়ার রুট অফ P/E আছে সেটা। আহ, স্যার এই অংশটা একটু বুঝিনি। এটাকে, হ্যাঁ, এই অংশটা একটু বুঝিনি স্যার।
ওই জন্য ইআই এর ভ্যালুটা বসালাম। পি বাই ইআই ছিল তো, ইআই হচ্ছে পি ক্রিটিক্যাল এল স্কোয়ার বাই পাই স্কোয়ার। কাজে দেখো ইআই এর বদলে পি ক্রিটিক্যাল ইন্টু এল স্কোয়ার লিখছি, পাই স্কোয়ারটা উপরে উঠে নিচ্ছি। কেন উপরে উঠে আনলাম? ভাগ আছে স্যার এই জন্য করে। ভাগ আছে, হ্যাঁ। উল্টা ভাগ হয়ে থাকলে উঠে দেওয়া হয়, হ্যাঁ। 1/2 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ করা, জানো তো এটা, তাই না? জি জি সেটাই স্যার। পাই স্কোয়ার দিয়ে ভাগ যেহেতু ছিল সেজন্য উঠাই দিচ্ছি উপরে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তার সঙ্গে গুণ আছে এটা L/2। তাহলে এটা কি আসছে, পি বাই পি ক্রিটিক্যাল, বুঝছি। স্কোয়ার রুট অফ পি বাই পি ক্রিটিক্যাল, আর পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা স্কোয়ার রুট আছে সেজন্য পাই বাই এল। হ্যাঁ, এল এল কাটা চলে যাবে, থাকবে তাহলে কি থাকবে, পাই/2 ইন্টু স্কোয়ার রুট অফ পি বাই পি ক্রিটিক্যাল। যেটা এখানে লিখছি। এটা এভাবে লেখা একটা উদ্দেশ্য আছে, আমার পি ক্রিটিক্যালটাকে নিয়ে আসতে যাচ্ছি আমাদের ক্যালকুলেশনের মধ্যে। এভাবে লেখা যেত ল্যামডা L/2, দেখতে সহজ লাগে, কিন্তু আম, আমাদের ল্যামডাটা একটু অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। এটা কি, পি ক্রিটিক্যালটা আমরা জানি কি জিনিস, যে অয়েলের বাকি গুলো, জন্য পি ক্রিটিক্যালটাকে নিয়ে আসলাম হিসাবের মধ্যে। সেটাই সব। এটা গ্রাফ আঁকি। গ্রাফ আঁকি মানে কদিন আঁকা হয়েছিল, এর প্রথম গ্রাফটা, this one। যেটা বলছিলাম যে পি এর ভ্যালু যদি 0 হয়, sec অফ 0 ইজ 1, কাজে 1 - 1 হয়ে যাবে 0, কাজে ডিফ্লেকশনটা হয়ে যাবে 0। আর পি এর ভ্যালু যদি বাড়তে বাড়তে পি ক্রিটিক্যালের সমান হয়, তখন এটা কি হবে, পি বাই পি ক্রিটিক্যাল তখন কি হবে? স্যার 1। 1। তো 1 এর স্কোয়ার রুট মানে 1, পাই/2 ইন্টু 1 মানে পাই/2। এর সেক অফ পাই/2 কত? স্যার ইনফিনিটি। ইনফিনিটি, হ্যাঁ। এটা হচ্ছে কসের উল্টা, হ্যাঁ। পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, সেক অফ 90 ডিগ্রি কথা বলছি। এই কস অফ 90 ডিগ্রি হচ্ছে 0, এই সেক অফ 90 ডিগ্রি হবে জাস্ট 0 উল্টা, 0 উল্টা মানে ইনফিনিটি। কাজে এই অংশটা ইনফিনিটি হয়ে যাবে যখন পি এর ভ্যালু পি ক্রিটিক্যালের সমান। কাজে এটা যদি ইনফিনিটি হয়ে যায়, পুরো জিনিসটা ইনফিনিটি হবে, ডিফ্লেকশন। এই ডিফ্লেকশন বাড়তে বাড়তে ইনফিনিটি, যেটা আমরা ধরতে পারছি না কত। আবার তো এই পর্যন্ত আসছে, আসলে আরো যাবে 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 যেতে থাকবে, ইনফিনিট ডিফ্লেকশন হবে। আসলে ইনফিনিটি বলে কিছু নাই, আহ সবকিছুরই একটা লিমিট আছে, একটা ফাইনাইট লিমিট আছে, বাট থিওরিটিক্যালি এটা ইনফিনিটি হবে। তো দেখো, গতদিন পেয়েছিলাম যদি কলামটা ব্যাকা হয় তাহলে কি হবে। এই গ্রাফটা এরকম ছিল, যেটা আহ, এই সবুজ দিয়ে লিখছি, এরকম ছিল গতদিনের গ্রাফটা। আর আজকে দেখলাম কলামটা ব্যাকা সোজাই, কিন্তু লোডটা দিয়েছি অফ সেন্টার। এই দুইটা জিনিসই আমাদের কলামের মধ্যে হতে পারে। তোমরা যারা ল্যাব করেছো, ল্যাব তো দেখেছো কলাম, ওটা বোধহয় একটা ছোট বক্সের ভিতরে, কাজে খুব ভালো করে কলাম দেখছো কিনা জানি না। কলামগুলি ভালো করে দেখলে দেখবা যে এগুলি পারফেক্টলি স্ট্রেট কখন না, এত চিকন কলাম দিয়ে করেছো তোমরা যে পারফেক্টলি স্ট্রেট হওয়া মুশকিল।
নাম্বার টু হচ্ছে যে লোড যেটা দেওয়া হয়েছে সেটা ওই কলামের একেবারে সেন্টার দিয়ে গিয়েছে, সেটা কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই মানে কি, নাই, সেন্টার দিয়ে যায়নি। তোমার এই দুইটা লিমিটেশনই তোমার ল্যাবে করেছো, একটা অফ সেন্টার লোড দিচ্ছ এবং কলামটা ইটসেলফ একটু ব্যাকা। কাজে এই দুইটা ঘটনা তোমাদের ল্যাবে করে আসছো। ফলাফলটা এই হচ্ছে যে যত লোড যত দিক দিয়েছো ডিফ্লেকশন তত বেড়ে, সেটা কি খেয়াল পেয়েছো ল্যাবে? জি স্যার। আচ্ছা, লোড দেওয়ার সঙ্গে সঙ্গে ডিফ্লেকশন বাড়বে। আচ্ছা, ওকে। এবং এখানে বলা হচ্ছে যে লোড যদি পি ক্রিটিক্যাল পর্যন্ত দেওয়া যায় তাহলে ডিফ্লেকশন উইল বি ইনফিনিটি। তোমরা লোড ক্যালকুলেশন করেছো কিনা এই ল্যাবে, যেটা পি ক্রিটিক্যালের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে না সমান হয়েছে, তোমরা যে লোডটা ল্যাবে দিয়েছো? স্যার ল্যাবে যে লোডটা দেওয়া হয়েছে ওইটাই ক্রিটিক্যাল ফোর্স হিসেবে লেখা হয়েছে আর কি। মানে অলরেডি একটা 0.5 দেওয়া ছিল, তারপর 5 নিউটন বা 12 নিউটন এরকম দেওয়ার পরে যতটুকু পারছে ওইটাই প্রি ক্রিটিক্যাল ধরে নেওয়া হয়েছে। না, তোমরা ক্যালকুলেশন করে দেখো না যে অয়েলারের লোডটা কত, পাই স্কোয়ার ইয়ে বাই এল স্কোয়ার থেকে কত আসে? না স্যার ওইটা করা হয়নি। ল্যাবে যে খালি লোড ক্যালকুলেশন, লোড ডেটা নিয়ে চলে আসছে, তাই তো? জি স্যার এখনো করা হয়নি, মানে এই উইকে করছি তো করা করা হয়নি calculation। আহ, কিছু বলা হয়নি ক্লাসে এই সম্বন্ধে, যেটা থিওরিটিক্যাল কত আর প্র্যাকটিক্যালি কত, কি জিনিস? এমনি দুই ভাবে মানে গ্রাফে দুই ভাবে আঁকতে বলছে, মানে এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল দুইটাই আর কি বলা হয়েছে আর কি, দুইটা ফর্মুলা দেওয়া ছিল। আচ্ছা, এক্সপেরিমেন্টালটা এক্সপ্লেন কি বাবা, থিওরিটিক্যালটা কোথায় বাবা? থিওরিটিক্যালের জন্য একটা ফর্মুলা দেওয়া ছিল আর কি। আচ্ছা, একটা ফর্মুলা দেওয়া ছিল, তোমরা জিজ্ঞেস করনি যেটা কোথেকে আসলো তখন? একটা দিয়ে দিল, আমি লিখে নিয়ে চলে আসলাম, বলেনি যে এই ফর্মুলা থেকে আসছে? ইন ডিটেলস বলে নাই স্যার, মানে এখানে অনেকগুলো ফর্মুলা ছিল তো, মানে যে অনেকগুলো কয়টা ফর্মুলা, শুধু ক্রিটিক্যাল ফোর্সের বিষয়টা নিয়ে কথা বলছিল স্যার। ক্রিটিক্যাল ফোর্সের ফর্মুলা তৈরি করতেছে, অন্যগুলো তো ছিল লেন্থ বের করা, ডায়ামিটার বের করা, এগুলো তো বাচ্চাদের দিক। আরেকটা ছিল এগুলো তো স্যার ইফেক্টিভ লেন্থ ছিল, তারপরে একমাত্র নতুন জিনিস। স্লেন্ডারনেস রেশিও ছিল একটা, স্লেন্ডারনেস রেশিও। বলতো এই সমস্ত জিনিস থিওরি ক্লাসে আগে পড়লে ভালো হতো, ওদের এই দেখ। হ্যাঁ, আচ্ছা, আহ, যার ফলে আহ, এখন হচ্ছে কি যে লোড দিয়েছো, লোড বাড়াতে বাড়াতে যদি পি ক্রিটিক্যালের সমান লোড দেওয়া যায়, অয়েলার পি ক্রিটিক্যাল বলতে বলছি যে অয়েলার যে লোডটা বলেছিলেন সেটা, সেটা সমান লোড যদি দেওয়া যায় ডিফ্লেকশন হবে ইনফিনিটি। বুঝতে পারছো যে ডিফ্লেকশন ইনফিনিটি একটা ইম্প্র্যাকটিক্যাল কথা, যে এটা কখনোই হয় না। আহ, তো ইভেন ল্যাবে তোমার বলছো ডিফ্লেকশন তো ইনফিনিটি হয় নাই। এরপরে আসছে তোমার ল্যাবে কখন বুঝলা যে ফেল করে গেছে? আচ্ছা, এই যে এখানে নীল দিয়ে লিখছি, এখানে আসলে সবুজ দিয়ে যেটা বলছি ওটাই নীল দিয়ে আর কি, আর লাল দিয়ে যেটা লিখছি ওটা পিঙ্ক দিয়ে লেখা, এই গ্রাফ দুইটা আছে। আচ্ছা, তো দেখো যেটা পেলাম এখান থেকে, যে লোড দেওয়ার সঙ্গে সঙ্গে ডিফ্লেকশন বাড়ে, এবং লোড বাড়াতে বাড়াতে আমার পিক ক্রিটিক্যাল পর্যন্ত দিতে পারি যদি, তাহলে ডিফ্লেকশন উইল বি ইনফিনিটি। পি ক্রিটিক্যাল যেটা অয়েল বলেছিলেন পাই স্কোয়ার ইয়ে বেল স্কোয়ার, এই সিম্পলি সাপোর্টেড কলামের জন্য এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না। থিওরিটিক্যালি বলছে যে এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে, পি ক্রিটিক্যাল যে এখানে এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না, এই পর্যন্ত লোড দিলে ডিফ্লেকশন উইল বি ইনফিনিটি, কাজে লোড এর চেয়ে বেশি হবেই না। এটা আসতেছে আমাদের এখন। আচ্ছা, এটা একটা ভালো যে আমরা যে দেখেছি যে লোড দিলে ডিফ্লেকশন বাড়ে, আহ, সেটা পেলাম। লোড ইসেন্ট্রিসিটির জন্য একটা কারণ, আর কলাম ইমপারফেক্ট সেটাও একটা কারণ। কিন্তু এটা হলো কথাটা শেষ না। কথা শেষ না মানে হচ্ছে যে
আমরা এখানে বলেছি লোড দিলে ডিফ্লেকশন বাড়বে, এবং লোড যদি আমরা ক্রিটিক্যাল পদ্ধতি দিতে পারি ডিফ্লেকশন বেড়ে বেড়ে ইনফিনিটি হবে। বললাম যে ভেরিয়েবল যে ইনফিনিটি বলে কিছু নাই, ইনফিনিটি ডিফ্লেকশন কোনো হতে পারে না। তাহলে কি হবে? তাহলে কি হবে, এর মধ্যে একটা ঘটনা ঘটে যাবে, যেটা বলছে এফেক্ট অফ ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি। ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি মানে কি, যে আমাদের এই পর্যন্ত আমরা ধরেছি যে যে মেটেরিয়াল নিয়ে কাজ করছি, যেটা তোমরা ল্যাবে করেছো স্টিল নিয়ে কাজ পার্কিং টেস্টে, সেটা পারফেক্টলি ইলাস্টিক যদি হয় তাহলে আমাদের ফর্মেশন ঠিক আছে। এই যে ইআইটিআই দিয়ে যে সমস্ত করেছি, এবং মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ যেটা লিখেছে সোফার, যে মোমেন্ট ইকুয়াল টু ইআই টাইমস কার্ভেচার, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আমরা এ পর্যন্ত কাজ করছি। এই রিলেশনশিপটা তোমরা জানো তো, তাই না, নাকি জি স্যার। কবে শিখছো? স্যার 8 নম্বর লেকচারে। আচ্ছা, আর অন্য কোথাও শিখো নেই? তোদের বেশি প্যাঁচাচ্ছি না। আমার 8 নম্বর লেকচারে শিখছো, আমি তো বললাম ঠিক আছে থ্যাংক ইউ, কিন্তু তোমাদের সাদমান সাকিব স্যার শেখাননি এটা? জি স্যার। কিসে শিখেছে? ডিফ্লেকশন অফ বিম। রিফ্লেকশন অফ বিম করতে যে এটা শিখেছে। কাজে আমাদের যে দুই পার্টটা পড়াচ্ছি আমরা, দুইখানেই মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপটা লাগে। হ্যাঁ, জি স্যার। আমি বাকিদের জন্য তো আগে ডিরাইভ করেছি, আমি যখন ডিফ্লেকশন পড়াচ্ছিলাম আমি ডিরাইভ করেছি, সেই জন্য আমি তোমাদের একটু, কি অভিজিৎ, সাদমান সাকিব স্যার পড়াইছেন এটা? স্যার পড়াইছে। আচ্ছা আচ্ছা, ওইটাই তোমার মুখ থেকে শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, ওকে। তো এটা তো আমরা খুব ভালো মেনে নিচ্ছি যে মোমেন্ট যদি এরকম বলি, আর কার্ভেচার কাপ্পা বলা যায়, এবং ডি স্কোয়ার বি ডিএক্স স্কোয়ার বলা যায়, যদি এদিকে থাকে তাহলে এই গ্রাফটা হবে কেমন, স্ট্রেট লাইন। তার স্লোপটা কত হবে? হুম, এই সমস্ত জিনিসে তোমরা স্তব্ধ হয়ে থাকো না, খুবই দুঃখ লাগে, বুঝছো? y/x এর মানটা যে সেই মানটা কত? হচ্ছে ডি স্কোয়ার v/dx² আর হচ্ছে m বাই, ওয়াই অক্ষে লিখছি এম, এক্স অক্ষে লিখছি ডি স্কোয়ার বি ডিএক্স স্কোয়ার, তো বাকি থাকে কি? ei। স্যার ইআইটা হবে। মোমেন্ট কার্ভ রিলেশনশিপের স্লোপটা হওয়ার কথা ইআই, ফুলি লিনিয়ারলি ইলাস্টিক। তো যেটা বলছি, যে লিনিয়ারলি ইলাস্টিক হওয়া মানে কি, যে এই মোমেন্ট বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকবে, কিন্তু রিয়েলি তো তা হয় না। মোমেন্ট নেওয়ার একটা ক্ষমতা থাকে যে কোনো স্ট্রাকচারের জন্য, যে কোনো ক্রস সেকশনের জন্য। আমরা ধরে নিচ্ছি যে একটা পার্টিকুলার মোমেন্ট এমপি, সেখানে এসে মোমেন্ট আর বাড়ে না। এমপি নামটা দিয়েছি এই কারণে, যেটাকে বলছি প্লাস্টিক মোমেন্ট। আগে তো ইলাস্টিক ছিল, এখন এটাকে বলছি প্লাস্টিক। এই লিনিয়ারলি ইলাস্টিক থাকার ফলে একটা মোমেন্টের পরে এসে তার ভিতরে এই ক্রস সেকশনের মধ্যে যাবতীয় এলিমেন্ট সব ইল্ড করে যায়। ইল্ড করে গেলে এই মোমেন্টটা কে বলা হয় এমপি। কাজে এর চেয়ে বেশি স্ট্রেস আসে নিতে পারবে না, ইল্ডের বেশি স্ট্রেস নিতে পারবে না, কাজে মোমেন্টও এর বেশি নিতে পারবে। কাজে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি রিলেশনশিপ এখন চেঞ্জ হয়ে গেছে, মেটেরিয়াল নন লিনিয়ারিটি যদি আসে এভাবে ফলে। কাজেই আমাদের আগের যেই ইকুয়েশনগুলোতে আমরা আগাইছি, যে বেনি মোমেন্ট লিখছিলাম মাইনাস পি ইন্টু ই প্লাস ভি, তাই না? তারপরে বেনি মোমেন্টের
এটা লিখছিলাম। তারপরে বেন্ডিং মোমেন্টের বদলে লিখলাম ইআই ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার, সেটা করে আগে ডিরাইভেশন গুলো করেছিলাম। তো এখন বলছি মেটেরিয়াল নন লিনিয়ারিটি থাকার ফলে এই যে আমাদের এই ইকুয়েশনটা, এটা আর ভ্যালিড না। আমাদের কি হয়ে যাবে ইকুয়েশনটা? এম এর বদলে আমরা লিখবো এমপি মাইনাস সাইন দিই। মাইনাস সাইন দিচ্ছি এই কারণে যে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে দেখো আমাদের ইকুয়েশন কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভি একটু উল্টা পাল্টা নিয়ে আসি, মাইনাস মাইনাস কাটাকাটি করে এমপি পি দিয়ে ভাগ করে দেই, আর ইটা ওই পাশে নিয়ে আসি। এই দেখো এগুলি করো কিনা, মাইনাস মাইনাস কেটে দিলাম, এমপি কে পি দিয়ে ভাগ করলাম, থাকলো কি ই প্লাস ভি। ভি কত হবে? এই যদি ই মাইনাস করে দিই তাহলে পাওয়া যাবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো দেখো এখন কিন্তু এই প্লাস্টিক রেঞ্জে আমাদের ডিফ্লেকশন ইকুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইলাস্টিক রেঞ্জের ইকুয়েশনটা আবার লিখি। আহ, হয়ে যাবে, বলে যেতেই পারো। ইলাস্টিক রেঞ্জের ইকুয়েশনটা এখানে লিখি, লিখি ইলাস্টিক রেঞ্জের ইকুয়েশন ভি এল বাই টু ছিল ই sec p by p critical, sorry, pi by 2 square root of p by p critical minus 1। দেখি আবার একটু ঘুরে নিয়ে আসি আগের থেকে। এই যে এখানে e sec pi by 2 p by p critical পুরোটা মাইনাস 1, এই ছিল ইকুয়েশন। আর এখন হচ্ছে কালো দিয়ে যেটা লিখছি নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে দেখো গ্রাফটা আঁকি, তাহলে দুইটা মিলিত হবে। গ্রাফটা হচ্ছে নীল দিয়ে লিখি, এদিকে হচ্ছে লোড, এদিকে ডিফ্লেকশন। প্রথমে কি বলছিলাম যে আমাদের সবুজ গ্রাফটা যখন হয় তখন কি হচ্ছিল, লোডের সঙ্গে সঙ্গে ডিফ্লেকশন বাড়ছে বাড়ছে বাড়ছে, ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন আমাদের কালো গ্রাফটা কেমন হবে? এমপি যদি একটা কনস্ট্যান্ট হয়, ডিফ্লেকশন আর ফোর্সের কি সম্পর্ক? ফোর্সের সঙ্গে ডিফ্লেকশন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কালোতে ফোর্স যদি বাড়াও ডিফ্লেকশন কমবে এখানে? এখানে কমবে স্যার। কমবে তো। দেখো পি যত বাড়াচ্ছি এমপি বাই পি কমে যাচ্ছে, তাই না? কাজে এটা কম, কাজে আমাদের নতুন ইকুয়েশনটা চলে আসবে এই টাইপের, হাইপারবোলা। এই কাজে কালো গ্রাফটা হবে এই নন লিনিয়ার অংশে, তখন ফুলি প্লাস্টিক হয়ে গেছে সেই অংশে। সবুজটা হচ্ছে আমাদের লিনিয়ারলি ইলাস্টিক অংশের গ্রাফ। এখন কাজে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে কলমটা। প্রথমে সে যখন কম লোড দিচ্ছিলাম, আস্তে আস্তে লিনিয়ার ইলাস্টিক থাকার জন্য লোড দিচ্ছি, ডিফ্লেকশন বাড়ছে 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 বাড়ছে, এরকম অবস্থা। তারপরে যখন সে প্লাস্টিক রেঞ্জে আসলো, প্লাস্টিক রেঞ্জে আসবে এখানে, তারপরে
লোড আর বাড়বে না, ডিফ্লেকশন বাড়তে থাকবে, লোড আর বাড়বে না। এই ফোর্সটাকে আমরা বলতে পারি তার ক্রিটিক্যাল লোড। যে লোডে সে ফেল করবে, এর চেয়ে বেশি আমরা যেতে পারবো না। দেখো আমাদের পিক, কি বলো? লোড হ্যাঁ বলো। ইন্টারসেক্ট যেখানে করছে ওইটা ক্রিটিক্যাল লোড। এটাই critical। তাই সে প্রথম অংশে ছিল লিনিয়ার, যেটা সবুজ দিয়ে চলছিল, তারপরে ইন্টারসেকশনে আসার পরে সে নন লিনিয়ার হয়ে গেল। কাজেই ওই যেখানে ইন্টারসেকশন হচ্ছে ওইটার পরে আর সে বাড়তে পারবে না। তো দ্যাট ইজ আওয়ার ম্যাক্সিমাম লোড, কলামটা যেটা নিতে পারে। আর যেটা বলছিলাম যে তোমাদের প্রি ক্রিটিক্যাল হচ্ছে যে উপরের ডটের অংশটা, প্রি ক্রিটিক্যাল ডটের অংশ। তো কাজেই এর চেয়ে কম লোড সে নিবে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে মেটেরিয়াল নন লিনিয়ারিটি চলে আসবে। ঠিক আছে? তোমরা ল্যাবে যারা করেছো, আহ, কখন বুঝলা যে এটা ফেল করে গেছে কলমটা, আর নোট দিতে পারবে না? স্যার এটা যখন মানে লোডটা দেওয়া হয়েছে তখন আর কি মানে যখন বাকলিং হয়েছে তখন এটা আর আগের জায়গায় যাচ্ছিল না। আগের জায়গায় যাচ্ছিল। আচ্ছা, তোমরা কি করছো, কলমটাকে ধরে একটু টান দিছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ধরে একটু টান দিছি তো দেখা গেছে যে এটা আবার মানে আগের জায়গায় আগের আসতে জায়গায়- ছিল না, ওইখান মানে বাকলিং হয়ে যাচ্ছিল। যখন আগের জায়গায় ফিরে আসছিল তখন বলছিল যে আর লোড নিবে। হ্যাঁ হ্যাঁ, আরো আগে লোড নিবে। আগের জায়গায় ফিরে যাচ্ছিল মানে কি, লিনিয়ারলি ইলাস্টিক। ঠিক আছে? লিনিয়ারলি ইলাস্টিক মানে কি, যে আমরা এভাবে লোড দিই আনলোড দিই আগের জায়গায় ফিরে আসি। জি স্যার, এটা বলছিল। আর যখন প্লাস্টিক হয়ে যায় তখন হয় কি, যে সে এখানে চলে আসে, তো তুমি ফিরে আসলেও আগের জায়গায় ফিরে না, অন্য কোথাও ফিরে আসে। সেটা তুমি এখানে ফিরে আসছে এখানে। কাজেই সেখান থেকে বুঝে গেল যে প্লাস্টিক অবস্থায় আসলে তোমরা বুঝে পেরেছো যে সে আর আগের জায়গায় ফিরছে না, এবং দ্যাট ইজ দ্য বাকলিং। তো সেটা জি কিন্তু স্যার। এটাই। যে আমরা ইলাস্টিক নিয়ে যখন যাচ্ছিলাম তখন বলি না যে সে ফেল করেছে, যখন প্লাস্টিক হলো সেই মাত্র যখন বুঝলাম যে সে প্লাস্টিক হয়ে গেছে, সে আর আগে জায়গায় ফিরবে না, সেটাই আমরা ধরে নিয়েছি যে ম্যাক্সিমাম লোড। আচ্ছা, তো এটাই দেখালাম। দেখাই এবং দেখি কি আছে। যা আচ্ছা, নীল দিয়ে এখানে ইয়ে লিখছি, পিঙ্ক দিয়ে তো ইলাস্টিক আর নীল অংশে প্লাস্টিক, এই দুইটা মিলায় যা আছে তাই। যা লিখলাম এতক্ষণ, সবুজ দিয়ে লিখছিলাম কি বলে ইলাস্টিকটা, আর কালো দিয়ে লিখছিলাম প্লাস্টিকটা, সেটা এখানে আছে। দুইটার কম্বিনেশন। আচ্ছা, একটা অঙ্ক করাবো এখন। আচ্ছা, আগে গ্রাফ দেখাই কিরকম আসবে। এরকম একটা অঙ্ক করে এরকম গ্রাফ আসছে, অঙ্কটা একটু দেখাই, বা করবা তোমরা। আহ, এই যে আমাদের ইলাস্টিক অংশটা ছিল এরকম, নীল যদি বলি, এই যে ইলাস্টিক, আর পিঙ্ক, পিঙ্ক তো দেখছি না এখানে, লালই যদি, এই লাল, এটা হচ্ছে প্লাস্টিক। এখানে তিনটা গ্রাফ আছে অ্যাকচুয়ালি। তিনটা গ্রাফ মানে একই কলাম, এমপির ভ্যালু 200-র জন্য একটা, 100-র জন্য একটা, এবং 50-এর জন্য একটা, তিনটা গ্রাফ আছে। তো এই দুইটা মিলি কম্বিনেশন করে আহ, এই গ্রাফটা আসছে। দেখো আমাদের প্রি ক্রিটিক্যাল কিন্তু এখানে কোথাও ছিল, কিন্তু সে নিচ্ছে এখানে কোথাও মাত্র, অর্থাৎ অ্যাবাউট 30% নিচ্ছে। এমপি যখন কম 50, এমপি যখন বাড়তে বাড়তে 200 ধরছে, একটু বেশি স্ট্রঙ্গার মেটেরিয়াল তৈরি, তখন সে অ্যাবাউট 65% অথবা 70%-এর কাছাকাছি লোড নিচ্ছে। প্রি ক্রিটিক্যাল হচ্ছে, কিন্তু প্রি ক্রিটিক্যাল পর্যন্ত কখনো বসেনি এই তিন কেসে। আচ্ছা, অঙ্কটা করি, তা তোমরা করো আর কি। স্যার এখানে কি ইলাস্টিক লিমিটটা যখন হারায় ফেলায় ওইটাই কি মানে ফেলার পয়েন্ট ধরা হয় নাকি জাস্ট প্লাস্টিসিটিটা শুরু হয়েছে একই, বাকলিং এর ক্ষেত্রে? ইলাস্টিসিটি হারানো এবং প্লাস্টিসিটি শুরু হয় একই সাথে। আমাদের এই যে নীল থেকে পিঙ্ক হয়ে গেল, ওইটি ইলাস্টিসিটি শেষ, প্লাস্টিসিটি, এবং ওর বিয়ন্ডে আর সে লোড নিতে পারছে না। ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করি বা করো আর কি। এখানে একটা কলাম,
ইআই দেওয়া আছে 40,000 কিউব ফিট স্কোয়ার, এল হচ্ছে 20 ফিট এবং ই হচ্ছে 0.1, অর্থাৎ লেন্থ হচ্ছে 20 ফিট কলাম, ইআই হচ্ছে 40,000 কিউব ফিট স্কোয়ার। এমপি কখনো 200, কখনো 100, কখনো 50। আমরা হয়তো 100টা দিয়ে করবো। আচ্ছা, প্রথমে ইয়া বের করো, পি ক্রিটিক্যাল বের করো। পি ক্রিটিক্যাল মানে হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। কত বের করো? পাই স্কোয়ার তো পাই স্কোয়ার, ইআই হচ্ছে 40,000 আর এল স্কোয়ার মানে 20 স্কোয়ার। কত হয়? স্যার 19,739.30 19। 20 স্কোয়ার আছে। ও স্যার 986.97। আচ্ছা, good. এটাকে আমরা 987 লিখতে পারি। স্যার 987 কি, অর্থাৎ অয়লারের ফর্মুলা ইউজ করলে আমরা বলতে পারি এই কলামটা 987 কি ফোর্স নেওয়ার কথা। আসলে সে কত নিবে এটা আমাদের এই পিঙ্ক আর নীল এটাই ঠিক করবে। আচ্ছা, আমাদের আম, দেখি, আচ্ছা, নীল ইকুয়েশনটা লিখি। এল বাই টু আছে, মানে হচ্ছে এখানে 0.1। সেক পাই বাই টু স্কোয়ার রুট অফ পি বাই পি ক্রিটিক্যাল। পি ক্রিটিক্যাল বের করলাম 987। এটা ব্র্যাকেট দিয়ে দিই। -1 মানে হচ্ছে এখানে মাইনাস ই আর কি, ই দ্বিগুণ আছে তো কাজে 0.1 -1 গেল। ঠিক আছে, এই ইকুয়েশনটা লিখলাম। এখানে ই এর ভ্যালু 0.1 আর পি ক্রিটিক্যাল বের করেছি 987। আচ্ছা, এটা কার সমান হবে? এটা হবে প্লাস্টিকের যে ডিফ্লেকশন তার, বিকজ দুইটা কার্ভ ইন্টারসেক্ট করেছে। কারণ প্লাস্টিকের ইকুয়েশনটা লিখি আমাদের এখানে, পার্ট টু দিই তাহলে, লাল যেটা লিখেছি পিঙ্কের বদলে এটা দিলাম। আচ্ছা, এমপি এখানে ধরে নিচ্ছি 100, এই এমপিটা ধরে নিচ্ছি, ডিভাইড বাই পি মাইনাস ই, সেই ইটা হচ্ছে 0.1। ঠিক আছে, এই নীলটা হচ্ছে আমাদের ইলাস্টিক ইকুয়েশনটা, আর পার্পল যেটা পিঙ্ক হওয়ার কথা হবে যেটা হচ্ছে প্লাস্টিকের ইকুয়েশন। এই দুইটা হওয়ার পরে আমরা এই যে -0.1 -0.1 কাটাকাটি করতে পারি, কাটাকাটি করি। আচ্ছা, উপরে ডিস্টার্ব করছে, ঠিক মতো লিখি। বেশ করি, একটু পরিষ্কার করে লিখি। আম, তাহলে দেখো 0.111 কেটে দিলাম, এখানে দেখো 0.1 আর 100 কাটাকাটি করলে আসবে 1000। তাহলে আবার পিটাকে উঠে নিয়ে আসি, একটু রিঅ্যাডজাস্ট করে একবার লিখছি।
ইটাকে উঠে আনলাম বাম পাশে, তারপরে সেক লিখি। আচ্ছা, 5/2 আর 987 স্কোয়ার রুট কাটাকাটি করলে 20 হবে। ঠিক আছে, নিচে দিয়ে দিলাম 20। এই যে 987 স্কোয়ার রুট আর 5/2 কাটাকাটি করলাম, ডান পাশে আসবে 100 না করে 1000 লিখি। 1000 কেন লিখছি? এই যে 100 কে 0.1 দিয়ে ভাগ করছি। ক্রিটিক্যাল ভাগ হবে না। না, এটা। এই হলো আমাদের ইকুয়েশনটা, একটু সিম্পলিফাইড হলো। আমাদের এখন পি এর ভ্যালুটা বের করতে হবে, যাতে করে পি সেক অফ স্কোয়ার রুট p/20 = 1000 হয়। এটা বের করতে পারবা তোমার ক্যালকুলেটর দিয়ে? আম, কি বলে, সি সেকশনে একজন বের করতে পারলো। এটা ক্যালকুলেটরে ইকুয়েশন বসালে ক্যালকুলেটর, প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আছে, যেগুলো তোমাদেরও, সেগুলো দিয়ে পি এর ভ্যালুটা বের হয়ে আসে। এবং মনে রাখো এই সেক ভিতরে যেটা আছে সেটা কিন্তু রেডিয়ানে, ডিগ্রিতে না। আহ, কাজেই এটা পারো কেউ প্রোগ্রামেবল ক্যালকুলেটর দিয়ে সলভ করতে? কখনো করি নাই। আচ্ছা, তোমাদের যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস হয় 205, সেখানে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করেছো? সেকেন্ড মেথড, জি স্যার, বাইসেকশন মেথড? হ্যাঁ, করছি স্যার। করছো তো, মিড টার্মও দিয়ে ফেলছো। মিড টার্মে কত হয়েছে, ফুল মার্কস? জি স্যার। হ্যাঁ, কিন্তু বলতেই পারতেছো না যে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করছো, তাই না? আচ্ছা, যাই হোক, করছো। ওই কোর্সে তোমাদের করা হয়েছে, হ্যাঁ। তো হয়তো বা ক্যালকুলেটর দিয়ে করা হয় নাই, কিন্তু নন লিনিয়ার ইকুয়েশন, এটা নন লিনিয়ার ইকুয়েশন সলভ করেছো। আচ্ছা, এক কাজ করো এখানে, আহ, আমি বলি, যদি ক্যালকুলেটর থাকে বসাও। পি এর ভ্যালু 680 বসাও তো। এই যে আমি আহ, অতীত অভিজ্ঞতা থেকে বলছি যে জি স্যার, 680 বসাও। 680 কিন্তু বেশি বলেছিলাম না, কম বলি একটু। তো আহ, 500, তো 500 বসাও, 550 যদি বসে, square root of p minus square root of 550 by 20। square root of 550 মানে হচ্ছে 23.5-এর মতো হিসেব হবে। 23/20 মানে হচ্ছে 1.18। সেক অফ 1.18, 1.18 মানে দুই, দুই আর তিন, 60 ডিগ্রি মতো, দুইয়ের মতো। এটা প্রায় 1100 মতো হবে বাম পাশে। 143 আসছে স্যার। 550 হ্যাঁ, বসাই। হ্যাঁ, কত ওয়ান হয়? ফোর ফোর থ্রি 1043। স্যার, 1418, 1418। আচ্ছা, একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে একটু কম হবে, এখানে 550 না করে আমরা যদি ধরো 500 বলি। আমি আন্দাজে বসাচ্ছি ট্রায়াল এন্ড এরর করে। এখানে 1142 আসে 500 বসাইলে। তাহলে আরো কমাই, 450 বসে। 921 আসছে 450। আচ্ছা, তাহলে আর একটু বেশি হবে, তাহলে 470 কিছু একটা হবে হয়তো। ঠিক আছে? 470 যদি বসাই। জি স্যার, 70 বছর স্যার 1004 আসছে। ওহ, thank you. তো এই যে ট্রায়াল এন্ড এরর করতেছি আমি, গেসিং করে করে।
এটা আহ, এভাবে করার দরকার হবে না যদি তোমরা ক্যালকুলেটার এটা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো ধরলাম 470 বা 475-এর মধ্যে কিছু একটা সলিউশন হবে। হুম। তো দেখো আমাদের আহ দেখি এবার মুছে দিই গ্রাফে যেটা ছিলাম ইনিশিয়ালি সেটা আবার যাই। আমাদের 987 আসছিল, যে তোমরা বের করেছো 987 আসছিল আমাদের অয়েলারের লোড। হ্যাঁ, তো আমরা পেয়েছিলাম কি সলভ করে এই দুটো এগুলো করে এখানে আসছিলাম আমাদের ইয়েতে 100 কিউব ফিটের জন্য এখানে আসছিলাম, যেটা পিওপি ক্রিটিক্যাল লেভেল এটা হয় এরকম 0.4 এর থেকে একটু বেশি, 0.5 পর্যন্ত যায় নেই, 0.48 বা কিছু। তো আমাদের 987 কি 0.48 দ্বিগুণ করলে আমাদের ওই 470-75 মতোই হবে। হ্যাঁ, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে যেটা করলাম হয়েছে আমাদের এই গ্রাফটার সাথে মেলে। এই তোমরা 200 দিয়ে এবং 50 দিয়ে করে দেখতে পারো, এই গ্রাফটার সাথে মেলা উচিত। ঠিক আছে? তো যাই হোক, এই ক্লাসে যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে প্রথমত দেখালাম যে আমাদের ইসেন্ট্রিক লোড দেওয়ার জন্য আহ, কি বলে ফোর্স দিতে দিতে ডিফ্লেকশন বাড়তেই থাকে, ডিফ্লেকশন ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কথা লিনিয়ারলি ইলাস্টিক বলে, কিন্তু মেটেরিয়াল নন লিনিয়ারিটি বলে না, যে ইনফিনিটি পর্যন্ত যাবেই না, তার আগেই কখনো সে ফেল হয়ে যাবে, কাজে সে যেতে 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 একটা পর্যায়ে এসে আর লোড পাবে না, এইখান থেকে ফেল। তো এটাই তোমরা ল্যাবে দেখছো, যে যেখান থেকে দেখছো যে প্লাস্টিক হয়ে গেছে তখন থেকেই লোড আর বাড়েনি, আর টান দিয়ে ছেড়ে দিলে দেখা গেল যে সে আর ফিরে যায় না। দ্যাট ইজ দ্য ফেলিয়ার, যেখানে এই লোড এটা ডিপেন্ড করে এমপির উপর, এমপি যত বাড়বে আরো বেশি লোড নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা, এফেক্ট অফ মেটেরিয়াল নন লিনিয়ারিটি আরেকভাবে এখানে ব্যাখ্যা করা, যে আমাদের এখন তো করেছিলাম প্লাস্টিক মোমেন্টাম ইত্যাদি করে, সেটা না করে আমরা যদি মেটেরিয়াল প্রপার্টি থেকে আসি, স্ট্রেস দিকে স্ট্রেইন ওদিকে, স্ট্রেস স্ট্রেইন গ্রাফটা তো এরকম ই হয়, সেই জন্যই আমরা পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ারটা লিখি। কিন্তু যদি ওইটা না হয়, যদি লিনিয়ারলি ইলাস্টিক না হয়, তখন ওইটা নন লিনিয়ার হয়ে যাবে, গ্রাফটা উইল বিকাম লাইক দিস। তখন তার স্লোপ সবসময় ই থাকবে না, এই স্লোপটা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ইটি, অর্থাৎ তার ঢালটা কত আর কি, ট্যানজেন্ট মডুলাস, সেইটা হয়ে যাবে তার ইয়া লোড, বাকলিং লোড। পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার না হয় পাই স্কোয়ার ইটিআই বাই এল স্কোয়ার। তো সেই ধরনের একটা ফর্মুলেশন ইউজ করে পরবর্তীতে করা হয়েছে একটা অঙ্ক, তো সেটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো এটা আহ, এখন না পড়াই, তো যা পড়ালাম ওইটাই বোঝার চেষ্টা করো, আর এইটা দেখো আমরা পরবর্তীতে এটা ইউজ করব, বিকজ এটাও মেটেরিয়াল নন লিনিয়ারিটির একটা ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে তুমি প্রশ্ন তাহলে করতে পারো। তুমি তো গ্রেড পেয়েছো তাই না মিডের? জি স্যার। খাতা এই তোমাদের সাকিব স্যারের কাছে অ্যাভেলেবল, উনি আমাকেও এতবার দিবেন। তোমাদের সাথে তো আমার আশা করি দেখা হবে সোমবার। তো খাতা চেষ্টা করবো খাতাগুলি নিয়ে যেতে, আপাতত এখনো সলিউশনের কাছে আছে। দেখো কিছু বলতে চাইলে বলো। স্যার এই ম্যাথ গুলো করলে কি আমাদের গ্রাফ গুলো আঁকে দেখাতে হবে? কোথায় দেখাতে হবে? স্যার খাতায় বা কোথাও? খাতা তো তোমার তাই না, পরীক্ষার কথা বলছো? জি স্যার। পরীক্ষা নর্মালি অঙ্ক দিই, গ্রাফ দিতে পারি, এরকম গ্রাফ দিতে পারি, যে এখন গ্রাফ আমি টিপিক্যালি ওরকম অ্যাকুরেট গ্রাফ করতে বলি না, যে একেবারে
গ্রাফ পেপার নিয়ে বসে বসে ম্যাথমেটিক্যাল গ্রাফ করা, এটা পরীক্ষার সময় করতে বলি না। এই পরীক্ষায় গ্রাফ যদি আঁকতে বলি, গ্রাফটা ধরনটা কোয়ালিটেটিভ আর কি। কোয়ালিটি বলি, গ্রাফ বলতেই পারি কোয়ালিটেটিভ। আর অঙ্ক দিলে তো কোয়ান্টিটি আসবে। জি স্যার, বুঝতে পারছি। কি তোমাদের attendance নেওয়া হয় বেশি? হচ্ছে 9 জন আসছো। আচ্ছা, তো হচ্ছে সাদমান সাকিব, বাড়ি সাদমান সাকিব, কত রোল নাম্বার? স্যার 11। তারপর হচ্ছে সায়রা ইবনে আব্দুল 15 দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আসো নাকি সায়রা? আচ্ছা বোধহয়। আচ্ছা, শফি কত রোল নাম্বার? 24 স্যার। 24 দেওয়া আছে। তারপরে আব্দুল্লাহ, রোল নাম্বার হচ্ছে 39, তাই না? না, স্যার এটা হচ্ছে 2220503। তারপরে অভিজিৎ, স্যার 59। তারপরে আরিফ 20, তাই না? জি স্যার, আইকে 20। আরিফ আসো, আমি খোঁজ নিচ্ছি যে তুমি জেগে আসো না, নাই না। যাকে সাইমুম হাসান বল 70। আরিফ জাহিন মতো ঘুমাই গেছে, পালাই গেছে। আলিফ স্যার 41। 21। তারপর জুবাইর, জুবাইর আহমেদ কত? স্যার 13 তেরো। ঠিক আছে, আমি নিবো 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই থাক তাহলে। ওকে, আশা করি বেঁচে থাকলে তোমার সঙ্গে দেখা হবে সোমবার। ওকে, আসসালামু থ্যাংক আলাইকুম স্যার। ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।